ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি আপনি জানেন শফিকুল আলম, তিনিও বলেছেন যে 5-6 আগস্টের মধ্যে কিছু একটা গুরুত্বপূর্ণ কিছু একটা হবে। কি বলতে চেয়েছেন প্রেস সেক্রেটারি? এখন এটা তো নানান ধরনের ব্যাখ্যা হয়, আসলে কি বোঝাতে চেয়েছেন ওটা আমি ভালো বলতে পারবেন। আমি নানান ধরনের ব্যাখ্যা কেন বলছি, আপনার মনে আছে কিনা একদিন প্রধান উপদেষ্টার সাথে জাতীয় পার্টি যে কাজী জাফরের নেতা বেরিয়ে বললেন যে 4-5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। প্রথমত এটা বেরিয়ে অসাংবিধানিক, কারণটা হচ্ছে চিফ অ্যাডভাইজার ইলেকশনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন না, হ্যাঁ, সংবিধান অনুযায়ী। যদি এই সরকার পদে পদে অনেক অসাংবিধানিক বা সংবিধান লঙ্ঘন প্রচুর কাজ করেছেন, এটা হয়তোবা ভবিষ্যতে কি প্রেসিডেন্স তৈরি করবে বা কি ধরনের পরিস্থিতি তৈরি করবে এটা উপরালাই জানে। যেটা দেবপ্রিয় দা একটু ইঙ্গিত দিয়েছেন যে এদের একটা এক্সিট রুট দরকার, বিকজ তারা এমন কিছু কাজ করেছেন যেটা আসলে এক ধরনের রাজনৈতিক সমঝোতামূলক বোঝাপড়া যদি না হয়, তাহলে সে অর্থে পরবর্তী সংসদে এগুলো রেটিফাই করা দেওয়া। কারণ দেখেন, আপনি এই সরকার 106 আর্টিকেল 106 আপনি এসছে, ফাইন, ধরে নিলাম 106টা সম্পূর্ণ ছিল এবং সাংবিধানিক ছিল এবং ডিউ প্রসেসে করা হয়েছে, যেটা এক ধরনের অনলাইনে গুজব আছে। আমি গুজবটা বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করি যে হ্যাঁ উইথ ডিউ প্রসেসে হয়েছে। কিন্তু 106 যদি আসে, সেটা 111 সময় এসেছিল, তারপরে কিন্তু তখন কোর্টে গিয়েছিল যে 90 ডেজের মধ্যে, আমি তো সংবিধানের মাধ্যমে আসছি, আমি 90 ডেজের মধ্যে ইলেকশন না দিতে পারবো না, তাহলে আমি কি করতে হবে? তখন কোর্ট বলেছিল যে জাতীয় পরিচয় পত্র সহ এই করতে 2 বছর লাগবে, দেন 2 বছরের মধ্যে তুমি ইলেকশন দাও। এই সরকারকে গিয়েছে একবার? যায়নি। এটা যাওয়া উচিত ছিল, কারণ এই সরকারে তখনকার ইলেকশন কমিশনার ছিল ব্রিগেডিয়ার জেনারেল সাকোয়াত স্যার। এই সরকারের একজন উপদেষ্টা সাকোয়াত স্যারের কাছে এই প্রেসিডেন্স আছে। কারণ কি, আপনি দেশের ভালোর জন্য আপনি আসছেন, দায়িত্ব নিয়েছেন, আপনি এমন কিছু করবেন না যেটাতে আপনারও সামনের দিনে বিপদ হয়ে যেতে পারে এবং দেশেরও একটা সমস্যা হতে পারে। কারণ প্রেসিডেন্স থাকলে যেটা হয় সুশাসনে, তাহলে পরবর্তীতে আর কেউ এটা ব্রেক করার চেষ্টা করে না। তো 5-6 দিনের ব্যাখ্যা যেটা, সেটা একটা হতে পারে যে নির্বাচন ঘোষণা। আমার মনে হয় না সেটা খুব বেশি তা সহসা হবে। কারণ দেখেন, প্রধান উপদেষ্টা নিজেই কয়েকদিন আগে বলেছিলেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ হবে। আমি সেদিনই বলেছিলাম এটা হবে না। আমি কারণটা হচ্ছে এখন যে তারা জুলাই সনদ চাচ্ছে, এটা কি এখন কি হবে? আজকে তো দেখলাম পুলিশ তাদেরকে শাহবাগ থেকে উঠিয়ে দিয়েছে। একটা তো জুলাই সনদ, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, দুই জিনিস। জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই আন্দোলনের যে একটা এক ধরনের কি বলে যে কাগজে কলমে কোনো আন্দোলন আসলে পৈতা দরকার হয় না। এটা আমি আরেকটা টকশোতে একটা আরটিভিতে গিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে পৈতা দিয়ে কখনো আন্দোলন হয় না, আন্দোলন হবে স্বতঃস্ফূর্ত। সে আন্দোলনের জন্য আসলে কোনো পৈতা দরকার নাই। আমি এখনো ডক্টর মিলন বা নূর হোসেনকে এখনো স্যালুট করি, কারণ তাদের তো কোনো পৈতা নাই। ইতিহাস কখনো তাদের অবদানকে কখনো অস্বীকার করবে না। তো জুলাই আন্দোলন, জুলাই ঘোষণাপত্র যারা চাচ্ছে, সেইটা আবার সেটা সংবিধানে রেটিফাই করতে হবে। কেউ বিএনপি বলছে সেটা 4th তফসিলে থাকবে। আজকে সংবিধান হলো, ধরে নিলাম 10 বছর পরে অন্য একটা দল, আওয়ামী লীগ না অন্য একটা দল, কে বলতে পারে যে 10 বছর পরে একেবারেই নতুন এই যারা আছে জামাত বিএনপি, এটা না, 10 বছরের মধ্যে নতুন একটা দল গজে উঠতে পারে। তার আগে বললো যে এই ধরনের ঘোষণা সম্পূর্ণ ইলিগাল, ফেলে দেন, কি করবেন আপনি? কিন্তু জুলাই আন্দোলন তো তখন ইতিহাস থেকে মুছে যাবে না। সো জুলাই সনদের যেটা হচ্ছে যেই মূল ইস্যু, আসলে ইস্যু কিছুই না। তারা আসলে একটা এক্সিট চাইতেছে, তারা চাচ্ছে যে তাদের এক্সিট চাইলে আমি জানি না, এক্সিট চাইলে তো আপনি ইলেকশন দিতেন না, ওই এক্সিট না, তারা চায় একটা ইন্ডেমনিটি চায়, তাদের উপর যেন কোনো রকম কোনো আইনি খড়গ নেমে না আসে। দেখেন, আমি যদি ইতিহাসের দিকে ফিরে যাই, ধরেন 111-এ ফিরে গেলাম। 111-এ আওয়ামী লীগের নির্যাতিত ছিল, বিএনপি নির্যাতিত ছিল, ঠিক আছে? আমরা তখন সাংবাদিক ছিলাম, আপনি জানেন, আপনি নিজেও সাংবাদিক ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ কি 111-এর আনডিউ প্রসেস যেগুলো হয়েছে, ধরেন আমি একটা উদাহরণস্বরূপ বলি, প্রথম এই যে কি 50 জনের তালিকা করে দুর্নীতি বিরোধী অভিযান টাস্ক ফোর্স করেছিল, তাই তো? হ্যাঁ, রাঘব বোয়াল। হ্যাঁ, সো তখন দুদকের চেয়ারম্যান ছিলেন হাসান মাসুদ স্যার। হাসান মাসুদ তো, এখন দেখেন ওখানে প্রথম তালিকাটা ছিল 4200,
4200 জনের একটা তালিকা করে, সেখান থেকে আসে 420। সংখ্যাটা একটু 420 একটু নেতিবাচক শব্দ বাংলায়, সো হয়তো বাংলা ইংরেজিতে, তখন সেখান থেকে আসে 50 জন। সো এবং সেই 50 জনের মধ্যে অনেকে টাকা এনেছিল, সেই টাকারও 9-6 হয়েছিল। সেই 9-6 চাইলে কিন্তু পরবর্তী সরকার সেটা ব্যবস্থা নিতে পারত, কিন্তু নেয় না। কেন জানেন? সেটা হচ্ছে আপনার লিগেসি, সাংবিধানিক লিগেসি যদি আপনি রক্ষা করতে যান, পরবর্তী প্রিভিয়াস গভর্নমেন্টকে আপনি পুরোপুরি উড়িয়ে দিতে পারবেন না। হ্যাঁ, আপনার কিছু কিছু আইন আপনি রেটিফাই করলেন না, ঠিক আছে, সেটা আপনি নাও করতে পারেন। ধরুন এই যে এখন আমরা শুনতে পাচ্ছি বা সরকারও বলেছিল যে ইউএস এর সাথে যে ইয়া হলো, কি বলে যে চুক্তি হলো, সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার হোক আর ডিসক্লোজার হোক, এটা জিনিসটা যদি সংসদে রেটিফাই করতে হয়, পরবর্তী সরকার যদি না করে, তখন কি করবেন আপনি? রাইট। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার কি এটা করতে পারে? করতে পারে না তো, অন্য দেশের সঙ্গে চুক্তি তো করতে পারে না। কারণ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে হলে আপনি, হ্যাঁ, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে, তাও সংসদের ওইটা পার্টিকুলার স্থায়ী কমিটি বা বিশেষ কমিটির কাছে সেটা ডিসক্লোজ করতে হবে। হ্যাঁ, তো আমাদের আসলে পলিটিক্যাল লিটারেসিরও সমস্যা আছে। আমরা কথায় কথায় বলি যে এমনিতে আপনার কোনো ধারণা আছে যে এই চুক্তিতে কি কি, যদিও জানি যে তারা এটা পাবলিক করবে না, এটা তো ফেসবুকে ভাইরাল হয়েছিল, আপনার এটার নাম কি, বাংলা আউটলুকে তারা স্টোরি করেছিল, পরে তারা চাপ পরে স্ট্যাটাস দিয়েছে যে বাধ্য হয়ে তারা তুলে নিয়েছে। ততক্ষণে কিন্তু চুক্তিটা ছড়িয়ে গেছে, কারণ তারা এটা অ্যাটাচ করে দিয়েছিল। তো সেইটা আমি পড়েছি, সেখানে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন আছে। সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন যেটা হচ্ছে, আপনি দেখেন ইন্ডিয়ার সাথে যে এখন 25% আরোপ করেছে, বা ইন্ডিয়ার যে দূরত্ব এখন এই শুল্ক নিয়ে আমেরিকার সাথে, সেটা মূল কারণ কি? সেটা মূল কারণ হচ্ছে রাশিয়া এবং চীন থেকে ইরান থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে চায়। ইন্ডিয়া বলে যে না, এটা হবে না, এটা আমি স্বাধীন রাষ্ট্র, আমি আমার মতো করে, ঠিক আছে। এখন কি এই আমেরিকার মতো রাঘববোয়ালরা, সমস্যা কি, এদেরকে যদি আপনি ছাড় দেন, তাহলে যেটা হবে, আজকে আপনাকে বললো যে আমেরিকা কি রাশিয়া, চীন এবং ইরানের সাথে করতে পারবে না, পরশুদিন বলবো যে তুমি পাকিস্তানের সাথে করতে পারবে না, পরশুদিন বলবো ইন্ডিয়ার সাথে করতে পারবে না, তারপর দিন বলবো যে আমি ছাড়া কাউকে করতে পারবে না, আমি কি তোমার স্টেট, আমি তোমার সব কথা শুনতে যাবো। সো আমার মনে হয় যে এইটা যদি ক্লজে থাকে শেষ পর্যন্ত, তাহলে এটা আপনি বলে যে আন্তর্জাতিক বাণিজ্য, আমি যদি দেখি যে আমার যে শিরোনাম, কে চালাচ্ছে সরকার, রাইট, এখানে আমার দর্শকরা অনেকেই মন্তব্য করেছেন, আপনি দেখেছেন যে তারা বলছেন যে দেশ চালাচ্ছে ওয়াকার, কেউ বলছে দেশ চালাচ্ছে ইউনূস, কেউ বলছে দেশ চালাচ্ছে রাজাকাররা। দেশ আসলে কে চালাচ্ছে? একটা হচ্ছে দেবপ্রিয়দা বলছেন যে সরকারের ভিতরে সরকার আছে, অনেকে বলেন যে এটা ফেসবুক সরকার। আপনি দেখবেন যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, আপনার মনে আছে কিনা, পাঠ্যপুস্তক সংশোধনের জন্য একটা কমিটি করেছিল, তখন থেকে তারও আগে হচ্ছে গিয়া ডিএসসি তে, মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জে নিয়োগ করেছিল। সেখানে ফেসবুকের আপত্তির কারণে, ফেসবুকে কেউ কেউ স্ট্যাটাস দিয়েছে, তার আপত্তির কারণে তাদেরকে আর নিয়োগ দেওয়া হয়নি, আবার পাঠ্যপুস্তক বোর্ডের ওদেরকে সেটা ভেঙে দেওয়া হয়। তখন থেকে দেখবেন আপনি ফেসবুকে এক ধরনের ইয়া করে সরগোল তোলে। আপনি দেখেন লাস্ট মাইলস্টোনে টাকা চাইলো জনগণের কাছে, ফেসবুকে যে সমালোচনাটা টাকা সঙ্গে সঙ্গে সরাই ফেলল। হ্যাঁ, সো এই ধরনের আপনি যদি মানে একটা গ্রুপ বট বাহিনী করেন, যে সরকার যেই ডিসিশন নিবে সেটা লাগাতারে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্ত থেকে সমালোচনা করবেন। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে মোস্ট অফ দা, যেহেতু বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়, ফেসবুকে খালি সমালোচনা করবেন। যদি করতে পারেন, সরকার প্রতি ঘন্টায় প্রতিটা ডিসিশন আমার ধারণা চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, তার মানে কি আসলে এইখানে মানে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে প্রসিডিউর নাই, একটা হচ্ছে এমন কোন ব্যক্তি এককভাবে চালাচ্ছেন না, বা ডিসিশন এক জায়গা থেকে আসছে না যারা স্থির থাকতে পারেন। এক জায়গা থেকে ডিসিশন আসছে, সে নিচ্ছে, আরেক জায়গায় যখনই সমালোচনা শুরু হচ্ছে আরেক জায়গাতে বলছে না, এটা বাদ দিতে। সো এই অর্থে তেমন কোনো হোমওয়ার্ক, কোনো নলেজ এরকম আসলে নেই, বুঝতে পারছি। কিন্তু যাচ্ছে কোথায় দেশ? এখানে আমার দর্শকরা বলছেন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। না, আমার মনে হয় না। আমার মনে হয় না, কেন, আমি এটা বারবারই বলি
বাংলাদেশে সেটা হচ্ছে চরমপন্থা কখনো চরমভাবে স্থায়ী হয় না, বাংলাদেশে কখনোই হয়নি, হবেও না। কেন হবে না? চরমপন্থা বিভিন্ন গ্রুপ বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই ছিল, স্বাধীনতার পরেও ছিল, থাকে, এটা সব দেশেই থাকে, এটা বাংলাদেশে। সাইফুল আলম, আপনি এই কথা একদম নির্দ্বিধায় বলতে পারেন না? চরমপন্থা কিছু করতে পারবে না, তারা তো এরকম মাঝে মাঝে এরকম ধোকা তো দিতে পারবে, ধোকা তো দেয় বারবার। সেইটা আপনি এখন মানে খুব রিসেন্ট হিস্ট্রি বলে আপনি দেখছেন, আপনি না ৭৫ পরে ফিরে যান, দেয়নি, যুদ্ধের পরে ফিরে যান, সবসময়ই ছিল। কিন্তু এইটা হ্যাঁ হয়তোবা যদি আপনি 10 মিটারের রিক্টার স্কেল ধরেন, তাহলে হয়তো তখন 2 মিটার ছিল, এখন হয়তো 5 মিটার আপনি বলবেন, ঠিক আছে, এটা তর্ক সাপেক্ষ, আপনার এটা খুব রিলেটিভ। কেউ বলতে পারে যে না চরমপন্থা নাই, হ্যাঁ, আবার কেউ বলছে না এখন 7% হয়ে গেছে। আমি বলছি আপনি আমাকে বলুন তো, আপনি কি মাত্রা দিচ্ছেন কি কোন বিবেচনায়? কবে কোন কালে বাংলাদেশে এরকম জেলখানা ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়েছে? সাইফুল আলম, আপনি কি আছেন? আমার কথা কি শুনতে পান? আমি আছি, আমি কথা শুনতে পারি। কানেকশন আপনার সংযোগটি কিন্তু খুবই দুর্বল। আমি বলছিলাম সাইফুল আলম যে বাংলাদেশে কবে জেলখানাগুলো ভেঙে জঙ্গিদেরকে বের করে নিয়েছে, কবে এই 400-র উপরে থানা লুট করে অস্ত্র নিয়ে গেছে এবং তারা কেউ ধরা পড়ছে না। আমি শুনতে পাই, হ্যাঁ। সাইফুল আলম, আপনি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমার মনে হয় সাইফুল আলমকে আমি আবারও যুক্ত করার চেষ্টা করবো। এর মধ্যে আমি কয়েকটা কমেন্ট, দর্শক আপনাদের কমেন্ট কিছু পড়ে আসছি, আপনি দেখুন। এখানে ৭১-এর হাতিয়ার গর্জে উঠে আরেকবার। হ্যাঁ, তারপরে অতিথি দেখুন, এদেশের সকল হিন্দু সনাতনী ভূমিপুত্র স্বাধীন সোনার বাংলা হিন্দু নাগরিকদের এদেশে শান্তিতে থাকতে দিন। হিন্দুদেরকে শান্তিতে থাকতে দিতে হবে, তো তাদেরকেও সাহস করে জোরালো বক্তব্য রাখতে হবে। আমি তখন নেটের সংযোগ দুর্বল হয়ে যাওয়ার কারণে শুনতে পাই। আমি বলছিলাম বাংলাদেশে কবে এভাবে করে জেলখানা ভেঙে জঙ্গিদেরকে ছিনতাই করে নিয়ে গেছে 2000-এর উপরে জঙ্গি, কবে এতগুলো থানা একসঙ্গে লুট করে অস্ত্র নিয়ে গেছে, আপনি বলুন আমাকে। এবং এখন তো আপনি দেখছেন, আমি আজকে আমি শিবিরের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম, এখন তো তারা খুব নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছে যে কেমন করে তারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল, তারা জুন মাসে কোথায় প্রশিক্ষণ নিয়েছিল, কেমন করে পুলিশের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা তারা করেছিল এবং সেই সংক্রান্ত প্রশিক্ষণও তারা নিয়েছিল। এগুলো তো এখন তারা নিজেরাই স্বীকার করছে। এরকম সুপরিকল্পিত হামলা রাষ্ট্রের উপর আগে তো কখনো হয়নি। দেখেন আপনি কেন হবে না, আমি চরমপন্থা চরমভাবে কেন, কারণ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি, এই দলগুলো তারা ডেমোক্রেটিক চর্চা করতো, কিন্তু ক্ষমতায় গিয়ে সব দলই এই 3টা দলই ক্ষমতায় গিয়ে তারা অন্যরূপ দেখা যায়, আমরা দেখেছি, এটা অস্বীকার করার কোনো জো নাই। কারো হয়তো আমি অটোক্রেটিক না, আসলে এটা হচ্ছে এক ধরনের হাইব্রিডিজম। আমাদের দেশে অটোক্রেসি ফুল ফেজ এখন, আমি জানেন ডক্টর আলিরিয়াজের রেফারেন্স দিয়ে বলি, উনি কিন্তু যখন 5ই আগস্ট পর্যন্ত ওনার সমস্ত লেখায় বাংলাদেশ হাইব্রিডিজম কান্ট্রি, অটোক্রেসি উনি ব্যবহার করেননি। হ্যাঁ, হাইব্রিডিজম হচ্ছে ইকোনমিক ইন্টেলিজেন্সের সংজ্ঞা মতে কিছু 5টা বৈশিষ্ট্য থাকবে, যেখানে ডেমোক্রেসি আর অটোক্রেসির মাঝামাঝি, কখনো ডেমোক্রেসি একটু দেখবেন, কখনো অটোক্রেসি দেখবেন। যেমন ইলেকশন হবে, সেটা একটা ফ্যাব্রিকেটেড ইলেকশন, গণমাধ্যমের সংখ্যার ভিত্তিতে এক ধরনের স্বাধীনতা থাকবে, লোক দেখানোর স্বাধীনতা। সো যাই হোক, সো এই প্রেক্ষাপটে আপনার যেটা হচ্ছে, মানে বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল এবং বেশিরভাগ মানুষ, আপনি যেটা বলছেন সেটা একটা চিত্র, ঠিক আছে। সো এইটা আগেও ছিল, এমন না যে নতুন কিছু। আগে ছিল কিরকম, আগে তারা প্রকাশ করতো না, ঠিক আছে, এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ছিল।
আপনি দেখেন, আপনি জেলখানার কথা বলছেন, আপনি ৭৫-তে হচ্ছে জাতীয় ৪ নেতাকে জেলখানার ভিতরে হত্যা করে